না বাবা না, এটা আমি মেনে নিতে পারছি না বাবা। আবার তো একই ঘটনা ঘটছে, আমাদেরকে হেল্প করার জন্য মাম আবার শ্যামা সাজবে। বাবা বারবার আমি মামের কাছে ঋণী হয়ে যাচ্ছি, এই ঋণ আমি শোধ করতে পারবো না, এই ঋণ বেড়ে যাচ্ছে। আর তাই আমার আপত্তি আছে বাবা। মাম আপনারও তো আপত্তি আছে, প্লিজ সবাইকে সত্যিটা বলুন, তারপর যা হওয়ার হবে আমরা সেটা দেখে নেব। প্লিজ সত্যিটা বলুন সবাইকে। আর দেখো বাবা, ওদের কোম্পানি যদি আমাদের এগেইনস্টে কেস করে আমরাও চুপ থাকবো না, আমাদের লয়ার ওদেরকে চিঠি পাঠাবে, আর নার্সিং হোম থেকে তো শ্যামার মেডিকেল সার্টিফিকেটও আমরা পাবো, সেটা অ্যাটাচ করে দেবো। বাবা আমরা ওদের সাথে কোনো ফ্রড করছি না, এটা একটা জেনুইন কেস। আর মানুষের অ্যাক্সিডেন্ট হতে পারে, শরীর খারাপ হতে পারে, এটা তো আমরা আগে থেকে ফোরকাস্ট করতে পারি না। আর আই এম শিওর এগ্রিমেন্টে কোনো ওয়ে আউট আছে বাবা, দরকার হলে ওদের টাকা আমরা ফেরত দিয়ে দেবো, কিন্তু ক্ষতিপূরণ দেবো না। মানে ওদের কোম্পানি সবকিছু আমরা মানবো নাকি? এই ক্ষতিপূরণ আমরা দেবো না, ট্রাস্ট মি। নিখিল, তুমি আসল সমস্যাটা এখনো ধরতেই পারোনি। আচ্ছা জামাই দাদা, ওরা বোধহয় আমাদের এখন পর্যন্ত লাখ দশেক দিয়েছে না? নিখিল, এখনো কিন্তু অনেক পেমেন্ট বাকি। যেমন ধরো ঢাকিদের পেমেন্ট, লেবার পেমেন্ট, যারা প্যান্ডেল বানিয়েছে তাদের পেমেন্ট, প্যান্ডেলের ভাড়া, লাইটের ভাড়া, ওদের তো শুধুমাত্র আমরা অ্যাডভান্স করেছিলাম। বাদ বাকি পেমেন্টটা আমরা পুজোর শেষ দিনে করব বা একাদশীর দিন পেমেন্ট করব বলেছিলাম। এখন যদি আমাদের সমস্যা নিয়ে ওদের সামনে গিয়ে দাঁড়াই, ধরো ওরা কোনো আইনি ব্যবস্থা নিল না, কিন্তু এখন যদি কৃষ্ণকলি নেই বলে সবকিছুর উপর থেকে হাত তুলে নেয়, তখন কি অবস্থা হবে বুঝতে পারছো? বাকি পেমেন্ট করতে গিয়ে হবে, ব্যাপারটা কত অসম্মানজনক হবে বুঝতে পারছো? তারপর জামাই দাদা পুজো কমিটির প্রেসিডেন্ট, ওনার মান সম্মানটা কোথায় যাবে? হ্যাঁ সেই তো, নিন্দে করার সুযোগ পেলে কে কবে ছেড়েছে? হ্যাঁ, ভালো করলে যেমন ধন্য ধন্য করবে, পান থেকে চুন খসলে নিন্দে করতেও তো ছাড়বে না। কি বিপদ হলো বলো তো অলোক, এখন আমার না দুশ্চিন্তায় মাথা ঘুরছে। মা প্লিজ এত টেনশন করুন, আমি আছি তো। নিখিল বাবু যাই বলুন না কেন, শ্যামা এখন নার্সিংহোমে ভর্তি, আর ও না থাকলে প্রবলেম হতে পারে, সেটা জেনেও আমি হাত গুটিয়ে চুপচাপ বসে থাকবো না, সেটা আমার পক্ষে সম্ভব না। মা বাবা প্লিজ আপনিও মায়ের মতো টেনশন করবেন না, আমার শ্যামা সাজতে কোনো রকম কোনো আপত্তি নেই। আর নিখিল বাবু, শ্যামা যখন ছিল না তখন তো আপনি আমার কাছ থেকে হেল্প নিয়েছিলেন, তাহলে আজ কেন নিতে চাইছেন না? ও বুঝেছি, আজ শ্যামা ফিরে এসেছে তাই। মানে শ্যামা যখন ছিল না তখন আমি আপনার বন্ধু ছিলাম, আর আজ যেই শ্যামা চলে এসেছে তখন আপনি আমাকে বন্ধুও ভাবতে পারছেন না? মাম প্লিজ, এটা আবার কেমন কথা? এটাই তো কথা নিখিল বাবু, আপনি যখন জানেন যে এই প্রবলেমটা একমাত্র আমি সলভ করতে পারি, এই পুজোটাকে একমাত্র আমি বাঁচাতে পারি, তাহলে কেন আমার কাছ থেকে সাহায্য নিচ্ছেন না? কেন আমাকে ছোট করছেন এভাবে? মাম আমি আপনাকে ছোট করছি না, কিন্তু আমি এমন কিছু করতে চাই না যাতে আপনার আবার মনে হয় যে আমি নিজের স্বার্থে আপনাকে ইউজ করছি। আবার করছেন মানে? মানে আমি কি আগে আপনাকে কখনো এরকম বলেছি যে আপনি আমাকে ইউজ করছেন? কোনোদিন বলিনি, আগেও বলিনি আর আজও বলিনি, কারণ আমি জানতাম আমি কি করছি। আমি আমার বন্ধুকে হেল্প করছি, আর কাউকে হেল্প করা মানে তাকে ইউজ করা না। আসলে কি বলুন তো নিখিল বাবু, আমি এটা বুঝতেই পারিনি যে আপনি তো আমাকে বন্ধুই মনে করেন না এখন। আর এটা জানার পরেও আমি এখনো পর্যন্ত এই বাড়িতে আছি। মানে আমার তো এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাওয়া উচিত। আর আরো একটা কথা, সত্যি ঠিকই বলেছেন আপনি, আমি কেন এবার জোর করে আপনাদের উপকার করতে যাব? আমি তো কেউই না। আমি নিশ্চয়ই ঠিক বলছি? এই কথাটা আমার কাছে ঠিক কতটা ইনসাল্টিং আপনি কি বুঝতে পারছেন? না না মাম, নিখিল ওভাবে বলতে চাইনি, তুমি কষ্ট পেও না। মাম প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আমি আপনাকে বা আমাদের বন্ধুত্বকে অপমান করছি না। আমি শুধু এটা বলার চেষ্টা করছি যে এই সলিউশনটা আমার ভালো লাগছে না। আর এটা যদি শ্যামাও জানতে পারে ওরও খারাপ লাগবে। আই এম শিওর যতই কষ্ট হোক ও মণ্ডপে নিজে যাবে, ট্রাস্ট মি। দেখুন মা, ব্যাপারটাকে একটু লজিক্যালি বোঝার চেষ্টা করুন। আপনি যখন শ্যামা সেজে বাড়িতে এসেছিলেন তখন সবাই জানতো যে শ্যামার স্মৃতিশক্তি হারিয়ে গেছে, তাই আপনি যদি কোনো ভুলও করেন
তাহলে কেউ কিছু বলতো না। কিন্তু এখন এখন ব্যাপারটা ডিফারেন্ট। শ্যামা পাড়ার সবাইকে চেনে, পাড়ার সবাই শ্যামাকে চেনে, আপনি কাউকে চেনেন না মা। তোমরা তো সবাই বুঝতে পারছো যে আমি কি বলতে চাইছি। মা, আপনাকে যদি পাড়ার সবাই জিজ্ঞেস করে যে লাস্ট 2 বছর পুজোয় কি হয়েছিল, বা কোনো পার্সোনাল জিনিস জিজ্ঞেস করে, বা কোনো আড্ডা মারতে আসে, তাহলে তাহলে আপনি কি বলবেন? আপনি তো কিছু জানেন না, কিচ্ছু বলতে পারবেন না। শ্যামা পাড়ার লোকজনকে কিভাবে সম্বোধন করে সেটাও তো জানেন না। আপনি তো পাড়ার অর্ধেক লোকজনকেই জানেন না। দেখুন, এটা কিন্তু ভীষণ বাজে একটা আইডিয়া। আমার মনে হয় আপনি আপনি 2 মিনিটে ধরা পড়ে যাবেন। হ্যাঁ, আমি জানি আমি কিছু জানি না, কিন্তু সবাই এটা জানে যে শ্যামার মাথায় আঘাত লেগেছিল। আর সবাই এটাও জানে যে ও ফিরে আসার পর ওকে চেক আপ করানো হয়েছিল, কিন্তু এখনো পুরোপুরি সুস্থ হয়নি। তাই যদি ওই মাসিমা কাকিমা এগুলো বলতে গিয়ে গুলিয়েও যায়, কেউ কিচ্ছু মনে করবে না। আমি ওইটুকু ম্যানেজ করে নিতে পারবো নিখিলবাবু। দেখুন নিখিলবাবু, আপনার বাড়িতে 2 জন বউ, সেটা নিয়ে পাড়ার সবাই সমালোচনা করবে বলে আপনি আমাকে পুরোপুরি মণ্ডপের দিকে ঘেঁচতেও বারণ করে দিয়েছিলেন। আমি কিন্তু সেই নিয়ে আপনাকে কোনো কথা বলিনি, একবারও এটাও বলিনি যে আমিও কিন্তু আপনার বউ। শুধু শ্যামা কেন, আমারও মণ্ডপে যাওয়ার অধিকার আছে, আমিও যাব। আমি এরকম কখনো বলিনি, নিজের অধিকার ফলানোর চেষ্টাও করিনি। তাহলে কেন কেন আপনি আমাকে কিছুই করতে দিচ্ছেন? এটা তো আমার সঙ্গে অন্যায় করা হচ্ছে নিখিলবাবু। আর যাওয়ার আগে আমি যখন আপনাদের এতটুকু উপকারে লাগার সুযোগ পাচ্ছি, সেই সুযোগটাকে আপনি কেন কেড়ে নিচ্ছেন? আমার কি এতটুকু অধিকার নেই? বলুন না নিখিলবাবু। ও মাগো, লাগছে ডাক্তারবাবু, প্রচন্ড লাগছে। আপনারা একটু বাইরে দাঁড়ান, আর সিনিয়রকে বলবেন পেশেন্টকে হয়তো 2-1 দিন থাকতে হতে পারে। ঠিক আছে। প্রচন্ড ব্যথা করছে ডাক্তারবাবু। আমার অসম্পূর্ণ কাজ আমি সম্পূর্ণ করতে আসছি শ্যামা। সারা জীবন যখন আমাদের জেলেই কাটাতে হবে, আমাদের সন্তানকে যখন আমরা দেখতে পারবোই না, তখন তোমাকে ছেড়ে দেব কেন? তোমাকে তো মরতেই হবে। আগের বার আমার কাজ সম্পূর্ণ করতে পারিনি, কিন্তু এইবার তোমাকে আমি শেষ করবই। এটাই আমার বদলা। আমি তো বেশি কিছু চাইছি না, শুধু শ্যামা সেজে আপনাদের সবার সঙ্গে মণ্ডপে থাকতে চাইছি, ব্যাস, আর কিচ্ছু না। আমাকে কি এইটুকু অধিকারও দেওয়া যায় না? মাম, আপনি কেন বুঝতে পারছেন না? আমি আপনার ভালোর জন্য এই কথাগুলো বলছি, সব দিক বিবেচনা করে বলছি। এটা আপনার কেমন বিবেচনা নিখিলবাবু? কোনটা আমার ভালো লাগে, কিসে আমার ভালো হয়, আপনি তো কিছুই বুঝতে পারছেন না। মা, মা প্লিজ তুমি নিখিলবাবুকে বোঝাও। বাবা, বাবা প্লিজ ওনাকে বোঝান। দেখো, আমি যেটা করছি সবটা আমার নিজের ইচ্ছাই করছি, আমি ভালোবেসে করছি মা। আমার ইচ্ছের কি কোনো দাম নেই? এতদিনে কি আমি নিখিলবাবুর এতটুকুও ভরসা জিততে পারিনি? হ্যাঁ রে নিখিল, ওরকম করছিস কেন তুই? দেখি আমি বুঝিয়ে দিচ্ছি। দেখি আমাদের দেখি দেখি দেখি, তুই কাঁদছো নাকি? ও মা, কে বলেছে নিখিলের তোমার উপর ভরসা নেই? আছে তো, আমি বলছি আছে। না মা,
তাতে হয়তো নতুন বৌদিমণি দুশ্চিন্তা থেকে মুক্ত হবে। সে হাসপাতালে শুয়ে শুয়ে কত না দুশ্চিন্তা করছে। আসলে নতুন বৌদিমণি অসুস্থ হওয়াতেই তো পুজো এবার বেশ ক্ষতি হয়ে গেল। কর্তাবাবু, আমি যদি কিছু ভুল বলি তাহলে আমায় ক্ষমা করে দিও। আসলে নতুন বৌদিমণি বা আর কেউ যখন জানবে যে মাম বৌদিমণিকে আমরা কৃষ্ণকলি সাজিয়ে এত বড় বিপদ থেকে উদ্ধার পেয়েছি, তখন কিন্তু সবাই খুশিই হবে। কেউ কোনো অবিশ্বাস করবে না, বরং আমাদের বাড়ির নামে, মাম বৌদির নামে সবাই ধন্য ধন্য করবে। হ্যাঁ নিখিল, বৃন্দাবনদা কিন্তু একদম ঠিক বলেছে, মেনে নাও বাবা। নিখিল, আর আপত্তি করিস না, আমি বলছি মেনে নে। দেখ, আমরা সবাই মামের সঙ্গে থাকবো, দরকার হলে আমরা ওকে প্রোটেক্ট করব। কেউ যদি মামকে শ্যামা নয় বলে সন্দেহ করে, সেটা আমরা সামনে নেব। তুই আর কথা বাড়াস না বাবা। ও বাবা নিখিল, তুই এখনো কি ভাবছিস বলতো? হ্যাঁ, আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই। নিখিল, বলছি কালকে পুজোর আয়োজনের জন্য মাকে ওখানে যেতে হবে। আর শ্যামা নেই বলে আমাকেও সঙ্গে যেতে হবে, ওনারা তো অপেক্ষা করে আছেন। তুমি যদি একটা সিদ্ধান্তে না আসো তাহলে তো আমরাও যেতে পারছি না। না হ্যাঁ রে নিখিল, ঠিকই বলেছে, ঠিকই বলেছে বড় বৌমা। এই যে আমরা যেতে দেরি করছি না, এই সমস্ত বিজলির মাসিমারা এক্ষুনি ভিড় করে চলে আসবে, তখন কি হবে বলতে? আরেক বিপদ। তুই কি করে বোঝাবি তাদেরকে? আমার বাপু ভাল লাগছে না এত দুশ্চিন্তা। পুজোর সময় এত চিন্তা ভাল লাগে বলতো? রাজি হওয়া ছাড়া আপনার কাছে যে আর কোনো উপায় নেই নিখিল বাবু। এই মুহূর্তে আমি ছাড়া আপনার কোনো গতি নেই, সেটা আপনিও মনে মনে খুব ভালো করে জানেন। এবার মুখেও স্বীকার করে নিন না। আমাকে আপনার এখনো প্রয়োজন আছে, আপনি না চাইলেও আছে, সারা জীবন থাকবে। ঠিক আছে, তোমাদের যদি মনে হয় যে একটাই সলিউশন আছে, তাহলে মাম শ্যামা সাজুক। কিন্তু বাবা, একটা কথা মনে রেখো, বাই চান্স যদি মাম ধরা পড়ে, তাহলে আমরা কিন্তু মুখ লুকানোর জায়গা পাবো না। কোম্পানিকে আমাদের ডাবল ক্ষতিপূরণ দিতে হবে, এটা প্লিজ সবাই মাথায় রেখো। শোনো না, ও এরকম ভয় পাচ্ছে, টেনশন করছে, ওরকম করছে, তুমি ওর কথা কান দিও না। বলছে তোমার কাছে যে মেকআপ টেকআপ গুলো ছিল, সেগুলো আছে তো ঠিক? হ্যাঁ মা, আছে, আমি দেখেছি, আছে। হ্যাঁ মা, সব আছে, তুমি একদম টেনশন করো না। কাল আমি মণ্ডপে শ্যামা সেজেই যাব, আর এমন ভাবে সেজে যাব যাতে কেউ কিচ্ছু না ধরতে পারে। বাবা প্লিজ, আপনি টেনশন করবেন না। নিখিল বাবুর এই ভয়কে আমি কখনো সত্যি হতে দেব না। আগেও যেমন কেউ কিচ্ছু বুঝতে পারেনি, আর কালও কেউ বুঝতে পারবে না যে আমি আসল শ্যামা নই। বাবা মা, আমি আপনাদের কারোর সামনে ছোট হতে দেব না। আমি জানি মাম, শ্যামা হয়তো গ্রামের মেয়ে, শহরে হিসেব নিকেশ ভালো বোঝে না, কিন্তু তুমি বিদেশ ফেরত শিক্ষিতা মেয়ে। তুমি কে কি ভাববে, কাকে কিভাবে ম্যানেজ করা যাবে, এই ক্যালকুলেশনটা নিশ্চয়ই তুমি ভালো বুঝবে। আমার বিশ্বাস আছে তোমার উপরে। অলোক, তুমি একবার এসো তো আমার সঙ্গে, কথা আছে। হ্যাঁ জামাই দাদা। বলছি বড় বৌমা, শোনো না, আমি তোমাকে বলছি যে ওই বিজলি আর বৃন্দাবনকে একটু বুঝিয়ে দিই রান্না করে কাজকর্ম, তারপর তো প্যান্ডেলে যেতে হবে। এই চলে এসো বৃন্দাবন। বাহ, যেই আমার সঙ্গে কাজ মিটে গেল, যে যার মতো চলে গেল। বাবা তো আবার এটাও বলে গেলেন আমি নাকি ভালো ক্যালকুলেশন করতে পারি। ক্যালকুলেশন করেই তো আমি নিখিল বাবুকে বিয়ে করেছিলাম, অঙ্ক কষে ভালোবেসেছিলাম আপনাদের ছেলেকে। কি করে বলেন এই কথাগুলো? আপনারাই জানেন যেন আমার কোনো ইমোশন নেই, সবটাই শুধু হিসেব। এতটা স্বার্থপর কি করে হন আপনারা? আমিও তো একটা মানুষ, একটু খারাপ লাগে না আমার জন্য? আমার কাছ থেকে সাহায্য নেওয়ার কথা মনে হলো, কিন্তু নিজেদের ছেলেকে কখনো মুখ ফুটে এটা বলতে শুনলাম না, মামকে এভাবে ছেড়ে দিস না, বরং উল্টে ডিভোর্সের কথা উঠে গেল। অবশ্য আমিও আপনাদের থেকে আর
কিচ্ছু এক্সপেক্ট করিও না। নিজের পথ আমি এবার নিজেই করে নেব। এই যে শ্যামা সাজতে আমি রাজি হয়েছি, সেটাও এমনি এমনি না। আমি শ্যামা সেজে পুজো মণ্ডপে বসে থাকব সবার সামনে। ওটাই হবে আমার অ্যালিবাই। আর সেই সময় বিখ্যাত গায়িকা কৃষ্ণকলি নার্সিংহোম থেকে উধাও হয়ে যাবে। হ্যালো হ্যালো হ্যালো, শোনো রনি, যেটা বলছি মন দিয়ে শোনো। কি বলেছি সেটা বুঝতে পেরেছো? গুড। শোনো, আমি এখন রাখছি। এই ওষুধটা খাচ্ছেন কেন উনি? এটা তো খেলে ঘোর কাটবেই না। এই ওষুধটা তো খাওয়ার কথা নয়। ভদ্রমহিলা তো প্রেগনেন্ট, ডক্টরকে তাহলে জানেন না? তাহলে এই ওষুধটা দিলেন কেন? ডক্টরের সঙ্গে কথা বলতে হবে। এটা তো না বোঝার কথা ওনার নয়। দেখুন নিখিলবাবু, আপনি নিজে বলেছিলেন, আর আমিও কিন্তু নিজে থেকে কৃষ্ণকলির কেবিনে অন্য কাউকে অ্যালাউ করিনি। আপনি প্রথম ব্যক্তি যে এই কেবিনে ঢুকলেন, আর সেটাও আমি আপনাকে সঙ্গে করে নিয়ে এসেছি বলে। তাহলে এবার আপনার নিশ্চয়ই বিশ্বাস হচ্ছে যে কৃষ্ণকলির লাইফ থ্রেটের বিষয়টা আমরা কতটা সিরিয়াসলি নিয়েছিলাম। থ্যাংক ইউ সো মাচ ডক্টর। স্যার, বলছিলাম যে আমার একটা কনফিউশন আছে, মানে প্রেসক্রিপশনে যে ওষুধটা দেওয়া আছে। না না, ওই ওষুধগুলোই চলবে। না স্যার, আমি বলছিলাম না না, যা বলার বাইরে গিয়ে বলবেন। আর কি কি ওষুধ দেয়া হবে আমিও আপনাকে বলে দেবো। দেখুন, উনি ওনার স্ত্রীর কাছে একটু থাকবেন। চলুন আমরা বাইরে যাই। সরি স্যার। চলুন। নিখিলবাবু, একটা কথা, আপনি আপনার স্ত্রীর কাছে থাকবেন, থাকুন, কিন্তু খেয়াল রাখবেন ও যেন একটাও কথা না বলে। হ্যাঁ, সেন্সটা এখন ঠিক মতো নেই, ওষুধের জন্য ড্রাউজিনেসটা রয়ে গেছে, তবে শিগগিরই সেন্স ফিরে আসবে। খেয়াল রাখবেন, ওর সেন্স ফিরলে ও যদি কথা বলতে চায় আপনি কিন্তু অ্যালাউ করবেন না, সেটা কিন্তু ওর পক্ষে ভালো হবে না। ডোন্ট ওয়ারি ডক্টর। স্যার, বলছি আমি পেশেন্টকে চেক করলাম, উনি তো প্রেগনেন্ট। কিন্তু তার জন্য তো ওনাকে কোনো ওষুধ দেওয়া হচ্ছে বলে মনে হলো না স্যার। আপনি কি জানেন ওনাকে কি ওষুধ দেওয়া হয়েছে? দেখেছি স্যার, কিন্তু এর জন্য তো কোনো ওষুধ দেখলাম না। আর যে ওষুধটা দেওয়া হয়েছে তার জন্যই তো পেশেন্টের ঘোরটা কাটছে না। অথচ মনে হলো না এটার দেওয়ার দরকার আছে এখন। আসলে স্যার কিছু মনে করবেন না, সবকিছু চেক করে তারপরে ওনাকে ওষুধটা দেওয়া হয়েছিল তো। পরে কিছু গড়বড় হলে স্যার আপনি কিন্তু বিপদে পড়বেন। আমার বিপদের কথা ভাবার জন্য আপনাকে ধন্যবাদ সিস্টার, কিন্তু আমি ভাবছি ইদানিংকালে সব ডাক্তার আপনাকেই ওটিতে ডাকে বলে। আপনি কি নিজেকে ডাক্তার বলে ভাবছেন নাকি? সরি স্যার। সরি? আর কি ভাবছেন আপনি? আপনি এতটাই শিখে গেছেন যে পেশেন্ট কি ওষুধ খাবে আর কি ওষুধ খাবে না সেটা আপনি ডিসাইড করবেন আর আমার ভুল ধরবেন?
পেশেন্টের চোখ মুখ দেখে আপনি বুঝে গেলেন যে পেশেন্ট প্রেগনেন্ট? স্যার আমার ডিগ্রির কোনো দাম না থাকুক, কিন্তু আমার অভিজ্ঞতার তো একটা দাম আছে স্যার। প্রেগনেন্সি টেস্ট করে দেখুন, ঠিক বলছে কিনা আপনি ঠিক বুঝতে পারবেন। ঠিক আছে, আপনি আসুন আমার সঙ্গে, আমি সব বুঝিয়ে বলছি। এই মহিলা প্রেগনেন্ট নন। ওকে ওকে স্যার। আসুন। আজ সপ্তমী শ্যামা, and I really miss you.